নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের আরও একটি অনবদ্য গল্প। লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956। প্রথম প্রকাশিত গল্প 1989, ইংরাজি লিটল ম্যাগি। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত 175টি। নিজস্ব গল্প সংকলনে এ পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন, কয়েকটি পাঠের পথে। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। লেখক বিকাশ দে মহাশয়ের গল্প মৃত্যুর আগে ও পরে। তো চলুন গল্পটি শোনা যাক। স্থানীয় নামকরা 2-3 জন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হয়েছে। ওদের পরামর্শে বাসায় এসে আমার রক্ত নিয়ে গিয়ে হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, পটাশিয়াম, কোলেস্টেরল অনেক রকমের পরীক্ষা করানো হয়েছে, কিন্তু সঠিক রোগ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অবশেষে ডাক্তাররা এক্স-রে, ইসিজি, সোনোগ্রাফি, সিটি স্ক্যানের পরামর্শ দিলেন, কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য এখনই আমাকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এগুলো পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না। বিছানা ছেড়ে উঠতেই পারছি না। অবস্থার কিছুটা উন্নতি হলে পরীক্ষাগুলো করানো হবে। শোনা যাচ্ছে তখন আমাকে বাইরে নিয়ে গিয়েও দেখানো হবে। এক না, একাধিক সব রোগ তখন ধরা পড়বে। না, অবস্থার উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব সময় তলপেটে চিনচিনে ব্যথাটা আছে, যদিও নিয়মিতভাবে ওষুধগুলো খেয়ে যাচ্ছি। একা চলাফেরা করার ক্ষমতা বা খাওয়া দাওয়া কমে এলেও আমার ব্রেন ফাংশন পুরো ঠিক আছে। ছেলে, বৌমা, নাতনি, অন্যদের সবাইকে চিনতে কোনো অসুবিধে হচ্ছে না। অসহায়ের মতো বিছানায় পড়ে থাকা ছাড়া করার কিছু নেই। সম্ভবত সামনের শ্রাবণে আমার 80 পূর্ণ হয়ে যাবে। নিঃসন্দেহে ভালো স্কোর, কিন্তু স্মৃতিশক্তিটা এখনো প্রবল। মনে হচ্ছে এই তো সেই দিন ছোটবেলা পেরিয়ে এসেছি। 13তে পা রেখেছি, বয়ঃসন্ধি চলছে। আমার শরীরে হরমোনের প্রভাব পড়েছে। আমার ক্লাসমেট অনেকের পিরিয়ড আগেই শুরু হয়ে গেছে, আমার একটু দেরিতে। প্রথম শুরুর স্মৃতিটা আবছাভাবে হলেও মনে পড়ছে। ভয় মিশ্রিত এক অন্যরকম অনুভূতি। দেখতে সুন্দর না হয় প্রি ইউনিভার্সিটি পড়া পর্যন্ত আমার দিকে কোনো ছেলে তাকিয়েছে বলে মনে করতে পারছি না। এ নিয়ে আমার একটু দুঃখও ছিল। আমার চেয়ে পড়াশোনায় খারাপ হয়েও অনেকেই ছেলে বন্ধু ইতিমধ্যে জুটিয়ে ফেলেছে। সংখ্যায় কম হলেও ইচড়ে পাকা আগেও ছিল। ওদের দেখলে আমার হিংসি হতো। নিজেকে সুন্দরী, রূপসী করে তুলতে চেষ্টার ত্রুটি রাখিনি, কিন্তু ঘষে মেজে তা কতটুকু সম্ভব? ওই উজ্জ্বলতাটুকু বাড়তে পারলেও গায়ের কালো রং তো আর বদলানো যায় না, আর না তো চেহারা। অবশেষে বিয়ে পড়ার সময় প্রথম একটা ছেলে ক্লাসমেট আমাকে অন্যরকম চাহনিতে দেখা শুরু করলো। সে আমার মধ্যে কি পেয়েছিল জানি না। একদিন কলেজের মাঠে একা পেয়ে আমার সাথে যেচে অনেকক্ষণ আবুল তাবুল কত কি গল্প করলো। কিন্তু আবুল তাবুল হলে কি হবে? আমার যে কি ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না। সেদিন রাতে মাঝে মাঝে আমার ঘুম ভেঙে গিয়েছিল। 3 বার ইন্টারভিউ দেওয়ার পর সফল হতে পারলাম। অবশেষে ভগবান সুপ্রসন্ন হলেন। 4র্থবারের চেষ্টায় পাত্রপক্ষ আমাকে গ্রহণ করে ধন্য করলেন। জোড়াতালির বিয়ে। বিয়ের পর অনেক কিছুই আমি পাইনি, হয়তো এর চেয়েও
বেশি কিছু দিতে পারিনি। স্বামীর সাথে প্রথম মিলনের স্মৃতিটা এখনো চোখের সামনে ভেসে উঠছে। আমার লজ্জা, ভয়, জড়তা কাটাতে সে যথেষ্ট এগিয়ে এসেছিল। এক সময় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, ভেসে গেলাম এক সময় এক অনাস্বাদিত শারীরিক তৃপ্তিতে, স্বর্গীয় সুখে। বিয়ের আগে ঠাম্মার মুখে একটা গল্প শুনেছিলাম। এক অন্তঃসত্ত্বা গ্রাম্য বধূ তার শাশুড়িকে বলেছিল সে যদি ঘুমিয়ে পড়ে তবে প্রসবের আগে তাকে যেন ঘুম থেকে জাগিয়ে তোলা হয়। শাশুড়ি তখন বলেছিলেন, তোমাকে জাগাতে হবে না, তোমার যন্ত্রণার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠবে। সেই শাশুড়ির বলা কথাটা আমি এখন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম প্রথম সন্তান প্রসবের সময়। ডেলিভারির পর সম্বিত ফিরে নবজাতককে দেখে মনটা খুশিতে ভরে গেল। নিজেকে কেন জানি বেশ ধনী মনে হলো। হ্যাঁ, জীবনে আমি রীতিমতো ধনী হতে পেরেছি, 2 ছেলে ও 3 মেয়ের জননী হয়ে। এখন শুধুই ফিরে তাকানো। স্বামী যেদিন মারা গেলেন সেই দিনের দুঃখের স্মৃতিটা ম্লান হওয়ার আগেই আদরের ছোট্ট মেয়েটা মারা গেল বিয়ের মাত্র 4 বছর পর। এই শেষের ঘটনাটি আমাকে অনেক দিন কাঁদিয়েছিল। ভগবান এইরকম শোক যেন কাউকে না দেন। বড় ছেলেটা বিয়ের কয়েক মাস পরই বউকে নিয়ে যেভাবে পালিয়ে গেল আমার সংসার ছেড়ে, সেটাও যথেষ্ট দুঃখের। অথচ সহ্য করতে হয়েছে। একই শহরে অন্য জায়গায় বাসা ভাড়া করে যাওয়াটা কি খুব জরুরি ছিল? এড়ানো যেত না? প্রশ্নটা আমাকে বেশ কিছুদিন পীড়া দিয়েছিল। শরীরটা ক্রমশই খারাপের দিকেই যাচ্ছে। তাহলে কি আমি সত্যি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি? ভাবতেই বুকটা ধড়াস করে উঠল। ছোট ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করে। সকাল 8টা 8:30টায় বাসা থেকে বেরিয়ে পড়ে। সারা দিন মোটা ব্যাগটা টেনে টেনে রোদে বৃষ্টিতে টো টো করে ঘুরে বেড়ায়। সন্ধ্যার আগে খুব কম দিনই বাসায় ফিরতে পারে। বৌমা স্কুলে চাকরিরত। নাতনিকে স্কুলে দেওয়া নেওয়া থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজই করতে হয়। যদিও ঠিকেজি একটা আছে, বাধ্য হয়ে আমাকে দেখাশোনা করার জন্য, সামলানোর জন্য একজন কাজের মাসি রাখা হলো। 2-3 দিন অন্তর স্নান করানো, খাইয়ে দেওয়া, আমাকে ধরে ল্যাট্রিনে নিয়ে যাওয়া আসা, মাঝে মধ্যে ওষুধ খাওয়ানো, সব দায়িত্ব কাজের মাসি সামলাচ্ছে। একদিন রাত প্রায় 8টায় ছেলেটা বাসায় ফিরল। সেই 7 সকালে না খেয়ে বেরিয়েছিল। বোধহয় বাইরে দূরে কোথাও ট্যুরে গিয়েছিল। ছেলেটা ঘরে ঢোকার কয়েক মুহূর্ত পরেই বৌমার গলা শুনতে পেলাম, আর পারা যাচ্ছে না, ল্যাট্রিনটা আজও নোংরা করে এসেছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না, আরে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে জল ঢেলে দিয়ে এসো। ছেলেটি বলল, মা আসার পর মাসি ল্যাট্রিন পরিষ্কার করে দেয়নি। দিয়েছে হয়তো, তবে দায় সারা পাবে। আর এইসব পেট সার্ভিসের থেকে কতটুকু আশা করা যায়? আমি জল ঢেলে দিয়ে আসছি, আর কিছুদিন কষ্ট করে নাও। কিছুদিন বলে তো দিনই ফুরোচ্ছে না। যাই বলো না কেন, আরো অনেক দিন জ্বালাবেন। হার্ডলি ফিউ ডেজ। বৌমার ভেংচিকাটা গলা শোনা গেল। সান্ত্বনা দিচ্ছ? সান্ত্বনা নয়, ছেলেটা সত্যি কথাই বলেছে, নিজেই বুঝতে পারছি। এখন গোনার দিনে পড়ে গেছি। তাই বোধহয় কয়েকদিন আগে মৃত স্বামীকে, মৃত মা বাবাকে স্বপ্নে দেখেছিলাম। দুঃসম্পর্কের আত্মীয় স্বজন যারা গত 5-7 বছরে একবারও আসেনি, 1-8 ঘন্টার জার্নি করে তারা এসে আমাকে দেখে গেছে,
আর যদি সুযোগ না পায় ভেবে। পরে একটা কথা থেকে যাবে, সাথে নিয়ে এসেছে অবশ্যই দুধ, হরলিক্স, আপেল, আঙুর। যারা একই শহরে থাকে অথচ দরকার না পড়লে কখনো আসে না, তারাও এসে দেখে গেছে। কি নিষ্ঠুর কর্তব্য পালন! প্রথম দিকে এই ব্যাপার প্রচণ্ড রাগ হতো, পরে মাথাটা ঠান্ডা করে নিই এই ভেবে, এই রকম কর্তব্য পালন আমিও অনেকের বেলায় করেছি। কমে গেলেও এই ধরনের লৌকিকতা একেবারে বন্ধ হয়ে যাবে না কোনো দিন। এই যেন মৃত্যু পথযাত্রীকে আবার মনে করিয়ে দেওয়া, তোমার দিন শেষ, তোমার দিন শেষ, তোমার দিন শেষ। দিন শেষ হয়ে যাচ্ছে বলেই বোধহয় জানালার কাছে থাকা মাধবীলতার গাছটা, বাইরে হঠাৎ উড়ে যাওয়া হলদে রঙের পাখিটা, নাম না জানা পাখিদের কিচির মিচির কলতান, এইসব এতদিনের দেখা অতি সাধারণ দৃশ্য অসাধারণ ঠেকছে আমার চোখে। নিজের হাতে গড়া সংসার, ঠাকুর ঘরের জন্য গত বছর আমার কেনা ধূপকাঠির স্ট্যান্ড, ভাড়ারে শিশি কৌটো, সবই ফেলে যেতে হবে। কি যে খারাপ লাগছে! সংসারের মায়া কাটানো বড়ই কষ্টের, বয়স যতই হোক। কিছুদিন আগে কলকাতা থেকে বড় মেয়েটা নাতনিকে নিয়ে এসেছিল। ওদের নিয়ে যেতে মেয়ের জামাই এসে 2 দিন থেকে গেছে। ওরা চলে যাওয়ার সময় জামাইয়ের চোখ মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছে, বারবার আসা সম্ভব নয়। শিলং থেকে মধ্য মেয়েটা এসে সপ্তাহখানেক থেকে গেছে। সামনে বাচ্চাটার পরীক্ষা, তাই জামাই ও নাতনি আসতে পারেনি। বর্তমানে জোরহাটে চাকরিরত বড় ছেলেও সপরিবারে এসে কর্তব্য পালন করতে ত্রুটি রাখেনি। কয়েকদিন ধরে বেশিরভাগ সময় তন্দ্রাচ্ছন্ন থাকি, স্নান বন্ধ। ভাত কোনো দিন চামচ দিয়ে কাজের মাসে একটু গিলিয়ে দেয়। টয়লেট যাওয়ার বেগ বেশি অনুভূত হয় না। বিছানায় প্রায় সময় নষ্ট করে ফেলি। নিস্তেজ দেহটা বিছানায় মিশে যাচ্ছে। কেউ এলে তাদের চিনতে কষ্ট হয়, তাদের কথাবার্তা অস্পষ্টভাবে কানে যায়। কিছু বলতে চাইলে জড়তায় পারি না, গোঙানির মতো শব্দে বোঝাতে চেষ্টা করি। শুধু এটুকু বুঝতে অসুবিধা হয় না, এখন যাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ ধরে বলা সব ঘটনা আমার জীবনের ডায়েরি থেকে, কিন্তু এবার আমি নিরুপায়। কল্পনার ডানায় ভর করে এগোতে হবে। যেহেতু আমি আর নেই, কিছুক্ষণ আগে ডাক্তার এসে আমাকে মৃত বলে ঘোষণা করে গেছেন। এইটা আমার কাছে যত বড় ঘটনাই হোক না কেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি নিজের ছেলে মেয়েদের কাছেও এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনাই নয়। জন্ম নেওয়ার পর থেকেই তো স্থির হয়ে গেছে যে আমাকে একদিন মরতেও হবে। শ্মশানে আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব চলছে। বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লোক দেখানো কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। নাতনিটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমার গলার সোনার চেনটা বেশ কিছুদিন আগেই সাবধানী বৌমা খুলে সযত্নে রেখে দিয়েছে। স্নান করিয়ে একটা নতুন সাদা জেলে কাপড় দিয়ে গলা থেকে পা পর্যন্ত আমাকে ঢেকে দেওয়া হলো। তাড়াহুড়োয় তুলসী পাতা জোগাড় করা সম্ভব হচ্ছে না। একজন বলে উঠল, আজকাল গঙ্গা জলে ভিজিয়ে অনেকে তেজপাতা মিতের বন্ধ চোখের ওপর দিয়ে রাখে। আর একজন সাথে সাথে বলল, না না, থাক থাক, কিচ্ছু দিতে হবে না।
তারপর গজ গজ করতে করতে বলতে লাগলো, এই সব আধুনিক ব্যবস্থা এদিকে এখনো চালু হয়নি। আগের বক্তা বলল, অভাবে সব হয়, নিম পাতা, বেল পাতা, ফুল বা তার গাছের পাতা, কচুর পাতার টুকরো। এক চ্যাংড়ার গলা শোনা গেল, অথবা পলিথিনের টুকরো। কথাটা শুনে আমার মুখ থেকে ফিক করে হাসি বেরিয়ে পড়েছিল। কি কষ্টে যে চেপে রাখলাম, হাসি মানায় না। এক বয়স্কা ভদ্রমহিলার মন্তব্য কানে এলো, কি দিনকাল পড়েছে রে বাবা, আরো কত কি যে দেখতে হবে, আমার সময় যে কি হবে। অন্য একজনের গুরু গম্ভীর আওয়াজ শোনা গেল, সবকিছু মনের ব্যাপার। কথাটা আমার বেশ পছন্দ হলো। আরেকজনের মন্তব্য, অনিচ্ছাকৃত দোষ ত্রুটি কিছু হয়ে গেলে শ্রাদ্ধ শান্তির সময় পুরোহিতকে অতিরিক্ত মূল্য দিয়ে দিলে সব ল্যাটা চুকে যায়। এই কথাটা বেশ পছন্দ হলো। ঠিকই তো, ধর্মীয় কাজে পুরোহিত সদা নমস্য ও মাননীয়। ওদের কথাই শেষ কথা। মনে পড়ে গেল, ভাগ্যিস ফ্যামিলি পেনশনের জমানো টাকা ছেলের অ্যাকাউন্টে 4-5 মাস আগেই ট্রান্সফার করে দিয়েছি শরীরের অবনতি দেখে। নির্বিঘ্নে কাজ সুসম্পন্ন করার জন্য এই টাকাটা কাজে লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত শুধু নাকের তুলো গুজিয়ে দিয়েই আমাকে ছেড়ে দেওয়া হলো। আমার কপাল ভালো, নাকে তুলো দেওয়াই ভালোই লাগছে। এতটা পথ যেতে হবে, বায়ুমণ্ডলের যা দূষণ। এদিকে কানে কিচ্ছু দেওয়া হয়নি বলে সুবিধা হয়েছে, শুনতে পারা যাচ্ছে। চোখে কিছু না দেওয়ায় অস্পষ্টভাবে হলেও বন্ধ চোখের ফাঁক দিয়ে কিছু দেখাও যাচ্ছে। শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটাই স্বর্গরথ। কিছুতেই এই গাড়িটাকে ম্যানেজ করা সম্ভব হলো না। কিছু সময় আগে এটা কোন প্রাক্তনী না মাননীয় কাকে আনতে বেশ দূরে চলে গেছে। প্রাক্তন মৃত হলেও ওরা সবসময় লাখ টাকা। শ্রোতারা শুনুন, আপনারা আপনাদের ফিগার বসাতে পারেন। কি আর করা যাবে, 4 জনের কাঁধে ভর করে নিয়ে যাওয়া হবে বলে স্থির করা হলো। এতে আমার কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু আছে। আপত্তি মানে আমার অপছন্দ। নির্বাচিত 4 জন বাহকের 2 জনকে নিয়ে একজন এর মধ্যে মাল খেয়ে চুর হয়ে এসেছে, নিজেই নিজের ব্যালেন্স রাখতে পারছে না। আরেকজন হচ্ছে আমার সুপরিচিত এক ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকও ভালো, ছেলেটাও ভালো, অপছন্দ অন্য জায়গায়। আমার বিয়ের আগে আমাকে ভদ্রলোক মনে প্রাণে ভালোবেসেছিলেন। আমার অভিভাবক রাজি না থাকায় বিয়েটা হলো না। কার কাছ থেকে যেন আমার মৃত্যুর খবরটা পেয়ে সাথে সাথে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। ভদ্রলোকের এমন দয়া বা সাহায্য নিতে বুকে কেমন যেন খচ খচ করছে। এ যেন নতুন করে বুঝিয়ে দেওয়া, আমি আছি তোমার সাথে, জীবনে মরণে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষে। যাই হোক, এত মেজাজ দেখালে চলবে না। অবশেষে নির্বাচিত 4 জনের কাঁধে ভর করে আমাকে শ্মশানে যেতে হলো। ও, একটা কথা বলা হয়নি, আমার বড় ছেলে চেন্নাই। উদ্দেশ্য ডাক্তার দেখানো ও বেড়ানো। ছোট ছেলে গুয়াহাটি ট্যুরে। সেখানে গিয়ে দেখি 2টি চিতাই জ্বলছে। এছাড়া আমার আগে এসে আরো 2 জন লাইনে দাঁড়িয়ে। মৃত্যু হওয়ার আগে আমার যে বিষণ্ণভাব আগে ছিল, ওদের দেখে তা কেটে গেল। ঠিকই তো, মৃত্যু মোটেই কোনো আশ্চর্য ঘটনা নয়, একটি অতি সাধারণ, স্বাভাবিক এবং অনিবার্য ঘটনা। কিছু সময়ের মধ্যে আরেকজন এসে হাজির।
ও সঙ্গীদের কথাবার্তায় বোঝা গেল বিবাহিত কম বয়সী একমাত্র রোজগেরে ছেলেটা দীর্ঘদিন থেকে অতিরিক্ত মদ খেয়ে লিভার সিরোসিস সৃষ্টি করে সংসারটা ডুবিয়ে এসেছে। কথাটা জানতে পেরে খারাপ লাগলো। রক্ষে আমি সংসারটা ডুবিয়ে বা ভাসিয়ে আসিনি, বরং বলা যায় আমার মৃত্যুতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হঠাৎ হুড়মুড় করে শহরের সন্ডা মার্কা ছেলেদের একটা দল এসে হাজির। ওদের দলের একজন গতকাল ছুরিকাহত হয়ে হাসপাতালে ছিল, নির্বাচনী জের অথবা লেনদেনের। গুরুতর আহত ছেলেটা সকালে মারা গেছে। ওদের চাহনিতে প্রতিশোধের আগুন, চালচলনে মারমুখী হাতে মোবাইল, মুখে খিস্তি। দলের একজনের হাত আসার পর থেকেই দেখছি প্যান্টের পকেটে। মনে হয় পকেটে বোমা বা ছুরি জাতীয় কিছু থাকতে পারে। এই দেখে আমি রীতিমতো ঘামছি। আমার আগে এসে লাইনে থাকা নিরীহ টাইপের দুজনের কাজ চলছে। একজনের কাজ শেষ হয়ে গেলেই আমার পালা। কিন্তু আমি জনবলহীন, দুর্বল বৃদ্ধা মহিলা। ঝামেলা থেকে নিজেকে শত 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 হাত দূরে রাখতে অভ্যস্ত। তাই ঠিক করেই ফেললাম, ছুরিকাহত হয়ে মারা যাওয়া এই ছেলেটাকে আমার জায়গাটা ছেড়ে দেব। যে কোনো ছুতে হামলার আশঙ্কা, মুহূর্তে এখানে অঘোষিত কারফিউ লেগে যেতে পারে। কিছু সময় পর শ্মশানে উপস্থিত সবার আগ্রহী দৃষ্টি একটা জায়গায় কেন্দ্রীভূত। একটা কিছু ঘটেছে তা বুঝতে অসুবিধে হলো না। মিটমিট করে দেখতে পেলাম বেশ কয়েকজন হোমরা চোমরা 2-3টে চোখ ধাঁধানো গাড়ি বোঝাই হয়ে এসেছেন। পেছনে স্বর্গরথ থেকে মৃত ওই মাননীয় ভদ্রলোকের বিশাল দেহটা নামানো হচ্ছে অতি সযত্নে। তা দেখে আমার বুকটা ছ্যাদ করে উঠল। এখানে আসার সময় ভেবেই রেখেছিলাম উনি আসার আগে চুপি সারে আমার কাজটা সেরে চলে যাব, নইলে আটকে পড়ে যাব। মানে ওয়েটিং লিস্ট। কিন্তু আমার কাজ সারা হলো না। লোকের লোকারণ্য, শ্মশানের কর্মচারীরা সবাই তটস্থ, মিডিয়ার লোকেরা গিজ গিজ করছে। শ্মশানটা হঠাৎ উৎসব মুখর হয়ে উঠেছে। এদিকে আমার টেনশন বাড়ছে। শোনা যাচ্ছে ওদের ভীষণ ব্যস্ততা। এখানের কাজ সেরেই কেউ কলকাতার ফ্লাইট ধরবেন, তো কেউ আগরতলা হয়ে দিল্লি। কোথায় যেন ভীষণ জরুরি বৈঠক। ওদের খেপানো একদম চলবে না। যে কোনো সময় ওয়েটিং লিস্ট ক্যান্সেল করার ক্ষমতা ওরা রাখেন, সাময়িকভাবে হলেও। টেনশন বাড়ছে এই কারণেই। অতএব 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 প্রতাপশালীকে পথ ছেড়ে দাও। বৈশাখের প্রখর রোদে আমার দেহটা ঝলসে যাচ্ছে। মরার ওপর খাড়ার ঘা। দূর, আর ভালো লাগছে না। বিরক্ত মনে ভাবছি এর চেয়ে মেডিকেলে দেহদান করলেই ভালো হতো। শ্মশানের এক কর্মকর্তা আমার চেহারা দেখে মনের ভাব কিছুটা আন্দাজ করতে পারলো কিনা কি জানি, বোঝা গেল না। আমার দিকে কট মটিয়ে তাকিয়ে আছেন। তার তাকানো দেখে আমি চুপসে গেলাম। ওদের বিগ্রানো একদম চলবে না। এখানে ওরাই সর্বসময় শাসনকর্তা। ভয় পেয়ে শামুকের মতো নিজেকে গুটিয়ে নিয়ে লক্ষ্মী সোনা মেয়ে হয়ে শুয়েই থাকলাম যেভাবে ছিলাম। মৃতদেহের লাইনে ট্রাফিক জ্যাম। কাজ শেষ করার পর চিতায় জল ঢেলে দেওয়ার পাইপটা লিক। 2 জায়গা দিয়ে ফোয়ারার মতো জল ছুটছে। বেশ মনোরম লাগছে। সময় নেই, অসময় নেই, নস্টালজিয়া আমাকে পেয়ে বসলো। ছোটবেলায় দেখা ঝুলন পুজোতে এইরকম কৃত্রিম ফোয়ারার মতো সৃষ্টি করে তাতে পিং পং বল মানে টেবিল টেনিস বল রেখে দেওয়ার দৃশ্যটা মনে পড়ে গেল। মনোরম দৃশ্যটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। আবার হুলস্থুল। হঠাৎ মুখে মুখে ঘুরে বেড়ানো একটা গোপন কথা।
কিছুতেই গোপন থাকলো না। জানা গেল জ্বালানি কাঠের স্টক একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমি আটকে উঠলাম। আমার কাজের সময় মাঝপথে যদি না, আর ভাবতে পারছি না। অবসন্ন ক্লান্ত হয়ে পড়েছি। এক কথায় চরম অব্যবস্থা, চূড়ান্ত বিশৃঙ্খলা। ভীষণ কান্না পাচ্ছে। সান্ত্বনা নিচ্ছে এই ভেবে যে আর একবার তো এখানে আসতে হবে না, অন্তত এইভাবে আর এই উদ্দেশ্যে। কে যেন বলছিলেন, শ্মশানের মতন সাম্যবাদের প্রচারক আর নেই। যাগে, অবশেষে এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন হলো। নিরাপদ বুঝে আমাকে টেনে হিচড়ে চিতায় তোলা হলো। হায় কপাল, সমস্যা আমার পিছুই ছাড়ছে না। এ তো দেখছি মরেও শান্তি নেই। আবার নতুন সমস্যা, মুখাগ্নি নিয়ে। কে করবে এই পূর্ণ কাজটা? জুৎসই কাউকে পাওয়া যাচ্ছে না। সবাই কম বেশি গিলে ফেলেছে, যা শ্মশানের কর্মকর্তাদের একদম নাপসন্দ। অনেক খোঁজাখুঁজি করে ভেবে চিনতে শেষে এক বয়স্ক কর্মকর্তার নির্দেশে ওই ছেলেটাকে দিয়ে আমার মুখাগ্নি করানো হলো। নিয়তির লিখন। ওই ছেলেটাই একমাত্র যে এক ফোঁটাও মদ খায়নি। পোশাকও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা খ্রিস্টান গ্রেভিয়ার্ডের লোকেরা যেভাবে যায়। বুঝতে পেরেছেন তো কোন ছেলেটা? আরে আরে ওই যে আমার পূর্ব পরিচিত ভদ্রলোকের ছেলেটা, যে আমাকে কাঁধে নিয়ে এসেছিল। ভদ্র বাবার ভদ্র ছেলে। কেন জানি মনে হচ্ছে এই ছেলেটাকে গর্ভে ধারণ করলেই ভালো হতো। না না, আমার মুখাগ্নি করছে বলে বলছি না। আর যাই হই না কেন, আমি স্বার্থপর নই। আসলে তার বাবার প্রতি কেমন যেন ইমোশনাল হয়ে পড়ছি এতদিন পর। কিন্তু এখন ইমোশন মানায় না। যাকে, ভদ্রলোকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, আর ছেলেটার প্রতি বুক ভরা স্নেহ ও আশীর্বাদ। খুব কম সময়ের মধ্যে সব শেষ, কারো ধৈর্যচ্যুতির কোনো সুযোগ না দিয়ে। বিভিন্ন অসুবিধার কথা ভেবে আমার অস্থিটা ওরা নিয়ে গেল না। তা না যাক, আমি এত খুঁতখুঁতে স্বভাবের হলে চলবে না। অনেক টেনশন করার পর অবশেষে আমি মুক্তি পেয়ে গেলাম। ইহজগৎকে বিদায়, বাঁধন ছাড়া আত্মা। মুহূর্তে চলে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে। তরুণ ভাদুরীর সন্ধ্যাদ্বীপের শিখা বইয়ের বিখ্যাত সে দুটো লাইন কেন জানি মনে পড়ল। अकेला हूँ पर अबद कर देता हूँ बिराना, बहुत रोएगी मेरे बाद ये सामे तन्हाई। আমি একা, কিন্তু নির্জনতাকে ভরে রাখি। আমি চলে যাবার পর এই নির্জন সন্ধ্যায় ভীষণ কাঁদবে। বিভিন্ন গরম গরম খবর, মুখরোচক খবর, বিজ্ঞাপনের ভিড়ে আমার মৃত্যুর খবরটা পরদিন স্থানীয় কোনো পত্রিকায় প্রকাশ করতে পারল না। বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানী গুণী মাননীয়দের খবরে পত্রিকাটা ঠাসা ছিল। আমি তো নগণ্য, তাই পত্রিকাওয়ালাদের কোনো দোষ দেওয়া যায় না। 3 দিন পর স্থানীয় একাধিক পত্রিকাদের মধ্যে শুধুমাত্র একটিতে 5 পাতার এক কোণে আমার খবরটা বেরোলো। কিন্তু নামের আগে শুধু সমাজসেবী বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে, যা একদমই সত্যি নয়। সমাজের জন্য আমি কোনোদিনই প্রত্যক্ষভাবে কিচ্ছু করতে পারিনি। খবরে জানেন আরও একটা লাইন পছন্দ হয়নি। লেখা আছে, আমার মৃত্যুর খবর পেয়ে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজকাল শোক পালন করার সময় কোথায়? সবই তো স্বাভাবিক। যাই হোক, শোক ছায়া আমি কোথাও দেখতে পাচ্ছি না। যা দেখা যাচ্ছে, শ্মশানে আসার সময় গাড়িতে উঠতে না পারায় স্বর্গে যাওয়ার দরজাটা সেই সময় বন্ধ হয়ে গেছে আমার জন্য।
এইদিকে নরকে তিল ধারণের স্থান নেই। সংসারে এত পাপ কাজ চলছে, ভাবা যায় না। আমার স্থায়ী ঠিকানা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা সম্ভব হয়নি ওপর মহল থেকে। বাধ্য হয়ে আমি আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতো। অশরীরী হওয়ায় একটা সুবিধা হয়েছে, যেখানে খুশি ঢুকতে পারছি। একদিন এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ জানালার ওপরের ভেন্টিলেটর দিয়ে ঢুকে পড়লাম এক বাঙালি নবদম্পতির ঘরে, একেবারে সরাসরি বেডরুমে ঢুকে পড়ে নিজেরই কেমন যেন অস্বস্তি হচ্ছে। মন কেমন করা আলোয় নরম তুলতুলে বিছানায় ওরা শুয়ে আছে, রাতের খোলা মেলা পোশাকে। ওরা আমার লেখা একটা বই পড়ছে। কি যে ভালো লাগছে, মরেও আমি মরিনি। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কেন জানি মনে একটা খটকা লাগলো। ওদের আরো কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে নিশ্চিত হতে পারলাম আগে ভুল দেখেছি। অনেকটা আমার মতো দেখতে অন্য এক লেখিকার ফটো, বইয়ের লেখক পরিচিতিতে, যে বইটা এখন ওরা পড়ছে। একটা হোঁচট খেলাম, কিন্তু কোনো আফসোস নেই। আসল কথা বুঝতে পারছি, বই পড়া এখনো বন্ধ হয়ে যায়নি, আর কোনোদিনও বন্ধ হবেও না। নামি অনামি সব লেখকদের গল্প কেউ না কেউ পড়বে বা ইউটিউবে শুনবে, কাছে অথবা দূরে কোথাও, আজ অথবা কাল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরো বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে।